প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আমিও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে হাজির হলাম ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমি যে অধ্যায়টা করাবো সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, তরঙ্গ ও শব্দ। তরঙ্গ ও শব্দ যদিও ছোট একটা অধ্যায়, তারপরে এটা বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তোমরা 9-এ পড়েছো, তারপরে আবার রিভিশন করাচ্ছি যেহেতু কিছু কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় আবার আমি আলোচনা করব। দেখো বোর্ডে একটু। এটা কি? এটা হচ্ছে একটা তরঙ্গ। কি ধরনের তরঙ্গ? এটা একটা অনুপ্রস্থ তরঙ্গ। এখন অনুপ্রস্থ তরঙ্গ কেন? কারণ অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে মাধ্যমের দিক এবং কণার কম্পনের দিক পরস্পর সমকোণে থাকে। এখন এই তরঙ্গের বিষয় কিছু ইম্পর্টেন্ট রাশিমালা আছে, সেগুলো হচ্ছে যেমন পর্যায়কাল, পূর্ণকম্পন, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। এই জিনিসগুলো আবার তোমাদের একটু বোঝাচ্ছি। দেখো, পূর্ণকম্পন কি? তরঙ্গস্থিত একটা কণা যে কোনো একটা নির্দিষ্ট দিক থেকে যাত্রা শুরু করে একই দিকে যদি আবার নির্দিষ্ট সময় পর একই বিন্দুতে ফিরে আসে, তাহলে তাকে বলা হয় পূর্ণকম্পন। দেখো, এখানে এ কণাটি একই দিক থেকে চলতে শুরু করে বি অবস্থানে আসলে একটা পূর্ণকম্পন সম্পন্ন হবে, আবার বি থেকে সি তে আসলে আরেকটি পূর্ণকম্পন সম্পন্ন হবে। কণা, যদিও আমরা জানি কণা তার নির্দিষ্ট জায়গা থেকে কম্পিত হতে থাকে, কণার কোনো স্মরণ ঘটে না। হ্যাঁ, এখানে কণার দশার কথা বলা হয়েছে। এ কণাটি এবং বি কণাটি একই দশায় আছে, অর্থাৎ এখানে এ কণাটিও যে অবস্থা, যে দশা, দিক, স্মরণ, বেগ যে দশা, বি কণাটিরও সেম দশা। এই জন্য এ আর বি এর মধ্যবর্তী যে কম্পন, এটাকে বলা হচ্ছে পূর্ণ কম্পন। একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে তাকে বলি হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে প্রকাশ করা হয় টি দিয়ে। টিটা কি? একটি পূর্ণ কম্পনের সময়, একটি পূর্ণ কম্পনের সময়। তাহলে কি? একটি পূর্ণ কম্পনের সময়কে বলি পর্যায়কাল। মানে এ থেকে বি তে আসতে যে সময়টা লাগবে সেটাকে বলা হয় পর্যায়কাল। এরপরে আসো কম্পাঙ্ক। কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দিয়ে। কম্পাঙ্ক কি? প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণকম্পন সম্পন্ন হয়, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে যে কয়টি পূর্ণকম্পন সম্পন্ন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণকম্পন সম্পন্ন হয়, প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণকম্পন সম্পন্ন হয়। আর পর্যায়কাল ছিল একটি পূর্ণকম্পনে যে সময় লাগে। তাহলে দেখো, সংজ্ঞা থেকে বোঝা যাচ্ছে যে দুইটা বিপরীত রাশি। তাহলে আমরা লিখতে পারি এফ সমান 1/t, কম্পাঙ্ক সমান 1/ পর্যায়কাল। এরপরে আসো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি? একটি পূর্ণ কম্পনে যে সময় লাগে। দেখো, পূর্ণ কম্পন এ পর্যন্ত, আবার এখান থেকেও কিন্তু এ পর্যন্ত একটা পূর্ণ কম্পন হতে পারে। হ্যাঁ, মানে দুটোই সমদশা সম্পন্ন কণা হবে একটা পূর্ণ কম্পন। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি? একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা পূর্ণ কম্পন এ থেকে বি পর্যন্ত হয়, এই পর্যন্ত এ থেকে বি তে আসতে যে সময় লাগে সেই সময় তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি ল্যামডা দিয়ে। তাহলে এটুকু হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বকেও
আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বলতে পারি। মানে সহজ ভাষায় যদি আমি বলি, দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার বলি, দুটি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো অ্যান্সারগুলো দিতে হলে যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে, সেই সূত্রগুলো একটু দেখাচ্ছি। এটা তো আমি আগেই বললাম, F সমান 1/T, 2 নম্বর V সমান F ল্যামডা, 3 হচ্ছে V সমান 2D ভাগ T, D হচ্ছে দূরত্ব, T সময়, D হচ্ছে শব্দের বেগ। এই তিনটা সূত্র এই অধ্যায়ের সৃজনশীল কোশ্চেন অ্যান্সার গুলা সলভ করতে হলে এই তিনটা সূত্র লাগবে। আরেকটা কিছু ইম্পর্টেন্ট কথা ব্যাপার, সেগুলো হচ্ছে যেমন 0 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ কত আমরা জানি। 0 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। আবার আমরা জানি যে শব্দের বেগ তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধি পায়, তার মানে তাপমাত্রা বৃদ্ধি পেলে শব্দের বেগও বৃদ্ধি পায়। হ্যাঁ, অঙ্কগুলো করতে গেলে এই ব্যাপারগুলো জানতে হবে। এখন সেই শব্দের বেগটা কতটুকু বৃদ্ধি পায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ বের করতে চাই, তাহলে কি হবে? 20 গুণ 0.6 প্লাস 330 মিটার পার সেকেন্ড। তাহলে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্নে চলে যাই। চিত্রটা খেয়াল করো। এটা হচ্ছে একটা উৎস যেখান থেকে শব্দ সৃষ্টি করা হলো। ধরি M, T একটা অবস্থান, আর এটা হচ্ছে প্রতিফলন যেখানে শব্দ বাধা পেয়ে ফেরত আসবে। এখন ধরি এইটুকুর দূরত্ব হচ্ছে 60 মিটার, এইটুকু হচ্ছে x মিটার। আমরা জানি না। বাতাসের তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন উৎস হতে প্রতিধ্বনি শোনার সময় 0.5 সেকেন্ড। কতে ধরো দিলাম কম্পাঙ্ক কাকে বলে? সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? তোমরা সাথে সাথে কোশ্চেনটা লিখে ফেলো। গ, টি হতে আর এর দূরত্ব কত? ঘ, টি অবস্থান হতে প্রতিধ্বনি শোনা যাবে কি না? বিশ্লেষণ করো। দেখো উদ্দীপকটা খেয়াল করো।
যে এই এম অবস্থান থেকে শব্দ তৈরি করা হলো, সেই শব্দটা আর প্রতিফলক পৃষ্ঠে বাধা পাবে, বাধা পেয়ে ফেরত আসবে। আমরা জানি যে শব্দের প্রতিফলন ঘটে, তাহলে শব্দ কি হবে, যে বাধা পেয়ে ফেরত আসবে, প্রতিফলিত হবে। এবং এই ক্ষেত্রে বায়ুর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন প্রথম কোশ্চেনটা কি, কতে কম্পাঙ্ক কাকে বলে? কম্পাঙ্ক কাকে বলে আমরা একটু আগেই বলেছি যে প্রতি সেকেন্ডে যে কয়টি পূর্ণ কম্পন সম্পন্ন হয় তাকে কম্পাঙ্ক বলে। সেকেন্ডটা দেখো, সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না কেন? শব্দ যে শব্দই আমরা করি না কেন, প্রত্যেকটা শব্দই কিন্তু প্রতিফলিত হয়, সামনে কোনো বাধা পেয়ে শব্দটা আবার ফেরত আসে, কিন্তু সব শব্দের আমরা প্রতিধ্বনি শুনতে পাই না। দেখা যাবে যে বড় কোনো রুমে বা পাহাড়ের উপরে খোলা জায়গা, এরকম খোলা জায়গা শব্দ করলে হ্যাঁ তখন প্রতিধ্বনি শোনা যায়, তার মানে যে তুমি যে শব্দটা করছো সেটাই আবার তুমি শুনতে পাবে, এটাই হচ্ছে শব্দের প্রতিধ্বনি, মানে শব্দের পুনরাবৃত্তি। এখন সবসময় শব্দের প্রতিধ্বনি শোনা যায় না, যেমন আমি এখানে কথা বলছি, শব্দের প্রতিধ্বনি শোনা যায় না। কেন শোনা যায় না? কারণ আমার সামনে অসংখ্য বাধা আছে এবং বাধাগুলো এত কাছে যে এখানে যে শব্দের প্রতিধ্বনি হওয়ার শর্ত, সেই শর্তটাকে পূরণ করে না। তাহলে শব্দের প্রতিধ্বনি হওয়ার শর্তটা কি, যে শব্দ উৎস থেকে গিয়ে প্রতিফলকে বাধা পেয়ে যে ফেরত আসবে, ফেরত আসার মধ্যবর্তী সময়টা হতে হবে 0.1 সেকেন্ড। কি বললাম? 0.1 সেকেন্ড। মূল শব্দ এবং প্রতিফলিত শব্দের মধ্যে তার সময়ের ব্যবধান হতে হবে 0.1 সেকেন্ড। কেন? কারণ আমরা জানি আমরা যখন কোনো শব্দ করি তার রেশ মস্তিষ্কে 0.1 সেকেন্ড সময় ধরে থাকে। এই জন্য এই সময়ের মধ্যে যদি শব্দ আসে তাহলে মূল শব্দ এবং প্রতিফলিত শব্দকে আলাদা করা যায় না। এই জন্য 0.1 সেকেন্ডের পরে যদি আসে তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে উৎস আর প্রতিফলকের মধ্যে এমন একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে যাতে প্রতিফলিত শব্দটা 0.1 সেকেন্ড পরে আসে, সেক্ষেত্রে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। এই জন্যই বলা হয় যে সকল প্রতিফলিত শব্দের প্রতিধ্বনি শোনা যায় না, কারণ প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যে একটা ন্যূনতম দূরত্ব থাকতে হবে, এবং সেটা হচ্ছে 16.5 মিটার। এরপরে কি বলেছি, 3 নম্বর কোশ্চেনটা, টি হতে আর এর দূরত্ব কত? হ্যাঁ, টি থেকে আর এর দূরত্বটা আমি বের করব। আমি মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। কি বলেছিলাম, টি থেকে আর এর দূরত্ব। টি থেকে আর এর দূরত্ব নির্ণয় করতে হলে আমরা যে 3টা সমীকরণ দিয়েছিলাম, সেখানে লাস্ট সমীকরণটা ছিল v সমান 2d/t। এখানে দূরত্ব আছে, সময় আছে v। ভিটা কি? বেগ। তাহলে বেগটা নেই, বেগটা আমাকে বের করে নিতে হবে। এখানে কি কি দেওয়া আছে? দেওয়া আছে প্রতিধ্বনি শোনার সময়, প্রতিধ্বনি শোনার সময় 0.5 সেকেন্ড, বাতাসের বা বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা কি জানি, 0 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত? 330 মিটার পার সেকেন্ড। তাহলে তাপমাত্রা যেহেতু 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ কত হবে? 30 × 0.6 প্লাস 30 মিটার পার সেকেন্ড। কেন? কারণ 1 ডিগ্রি সেলসিয়াসে শব্দের বেগ বৃদ্ধি পায় 0.6, তাহলে 30 ডিগ্রির জন্য বৃদ্ধি পাবে এইটুকু, আর আমার 0 ডিগ্রিতে তো আছে 330 মিটার পার সেকেন্ড।
একটু ক্যালকুলেট করি। থ্রি 4 8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 30 ডিগ্রি সেলসিয়াস আমরা শব্দের বেগ পেলাম। এখন আমরা দূরত্ব বের করব। আমরা জানি v সমান 2d ভাগ t। যেহেতু দূরত্ব বের করব, দূরত্বটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 2t সমান vt। সুতরাং d সমান কি হবে? vt ভাগ 2। এখন মান বসাই। আমরা বেগ পেয়েছিলাম কত? 348 সমান হচ্ছে 0.5 ভাগ 2। ক্যালকুলেট করলে আসবে কি আসে দেখি। 87। সুতরাং d সমান 87 মিটার। তার সম্পূর্ণ দূরত্ব হচ্ছে 87 মিটার। উদ্দীপকটা মনে আছে তোমাদের? দেখো, এখানে m ছিল, এখানে মাঝখানে একটা বিন্দু t, মধ্যবর্তী একটা বিন্দু t, এটা হচ্ছে r। আমাদের গয়ের কোশ্চেনটা ছিল t থেকে r এর দূরত্ব, কিন্তু এখানে পেয়েছি কিন্তু আমরা সম্পূর্ণ দূরত্ব, কারণ প্রতিধ্বনি এখান থেকে শোনা গিয়েছে। প্রতিধ্বনি শোনার সময়টা 0.5। তাহলে এই যে দূরত্বটা পেয়েছি, তাহলে এই m থেকে r পর্যন্ত দূরত্ব পেয়েছি। আর উদ্দীপকে এটা ছিল 60 মিটার। তাহলে টি আর কি হবে? সুতরাং টি আর সমান 87 মাইনাস 60 মিটার, কত আসে? 27 মিটার। এটাই হলো গয়ের অ্যান্সার। ঠিক আছে, এবার আমরা ঘতে যাই। ঘতে কোশ্চেনটা কি ছিল? ঘতে ছিল টি থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা, টি অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। এম থেকে তো প্রতিধ্বনি শোনা যায়, বলা হয়েছে এম থেকে প্রতিধ্বনি শোনা যায় 0.5 সেকেন্ড পরে। এখন ঘতে চেয়েছে টি থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তাহলে টি থেকে প্রতিধ্বনি শুনতে হলে প্রতিধ্বনি শোনার যে দুটো শর্ত বলেছিলাম, যে ন্যূনতম দূরত্ব হতে হবে 16.5, অথবা টি থেকে শব্দ আর পর্যন্ত যে আবার ফেরত আসতে সময় নেবে হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে যে কোনো একটা শর্ত পূরণ হলে প্রতিধ্বনি শোনা যাবে। আমরা সময়টাই বের করি। যেহেতু এখান থেকে টি থেকে আর গিয়ে আবার ফেরত আসতে যে সময়টা যদি 0.1 সেকেন্ডের চেয়ে কম হয়, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, আর যদি বেশি হয় তাহলে শোনা যাবে। তাহলে এখানে ঘতে আমরা জানি v সমান 2d ভাগ t। আমরা কি বের করব বলেছি? সময়। তাহলে t সমান কি হবে? 2d ভাগ v। 2 ইন্টু, এখন খেয়াল করো d কোনটা নিব? d কি আমরা 60 নিব না 87 নিব? কোনটা নিব? না 60ও হবে না, 87ও হবে না। ডিটা হবে, যেহেতু টি থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা বলেছে, তাহলে টি থেকে দূরত্বটা হবে। টি থেকে দূরত্ব আমরা গতে পেয়েছি কত? 27 মিটার। তাহলে এখানে দিব 27। ভিটা কত ছিল? 348। বেগ একই, যেহেতু তাপমাত্রা চেঞ্জ হয়নি। এখন ক্যালকুলেট করলে কি আসে দেখি। সেকেন্ড। তাহলে সময় পেলাম আমরা 0.155 সেকেন্ড। দেখো, এই সময়টা 0.1 সেকেন্ডের চাইতে বেশি, অর্থাৎ প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু 0.1 smaller than 0.155, সুতরাং
প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে কি, যে 0.1 সেকেন্ডে একটু বেশি হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে এই মানটা দেখে বোঝা যাবে প্রতিধ্বনি শোনা যাবে কি যাবে না। অথবা আমরা দূরত্ব দিয়েও এটা বের করতে পারি। যদি টি এবং আর এর মধ্যবর্তী দূরত্ব 16.5 বা এর চেয়ে বেশি হয় তাহলেও কিন্তু প্রতিধ্বনি শোনা যাবে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।